আচ্ছা, আমরা এর আগে কি কতটুকু পড়ছিলাম? ইয়া পর্যন্ত পড়ছিলাম, ইউরিয়া এবং সার, এই টপিকগুলো পর্যন্ত পড়ছিলাম, তাই তো? কোশ্চেনও সলভ করছিলাম। তো আমরা দেখছি ওখানে খুব ইজি ইজি কোশ্চেন আসে। এরপরে আমরা এখন একটু ডিটেলস টপিকে ঢুকে যাব। তো এগুলো আমরা সিম্পল ভাবে পড়বো, আমরা সিম্পল ভাবে অনেক কিছু পড়বো, দেখা যাবে পরীক্ষা আসছে খুব সহজ সহজ কোশ্চেন, সো প্যানিক হওয়ার কিছু নাই, যেটা আমি কালকে থেকে বলে আসতেছি। ওকে, তো আমরা শুরু করি। আমরা আজকে পড়বো কাঁচ। এটা কিন্তু খুব 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 বেশি একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কেন ইম্পর্টেন্ট, এটা আমরা যখন ল্যাবরেটরি পড়বো ওখানে আমরা দেখবো এই কাঁচ টপিক নিয়ে কিছু পড়ালেখা আছে। তো আমি দেখাই দিব ল্যাবরেটরিতে কাঁচ নিয়ে কি পড়ালেখা আছে, অল্প একটু পড়ালেখা আছে, ঠিক আছে? তো আমরা তখন ওগুলো একসাথে পড়ে ট্রাই করবো, ঠিক আছে? ওকে, আমি শুরু করি। কাঁচ। তো এখানে আমি কিন্তু কাঁচের সংখ্যা গুলো পড়াবো না। লাইক কাঁচের ডেফিনিশন কি, এটা কি? সোডিয়াম সিলিকেট, সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট মিশ্রণ, ঠিক আছে? যা দেখতে কিরকম, এটা দেখতে কিরকম, স্বচ্ছ, ভঙ্গুর, অনিয়তাকার। একটু মনে রাখবো বৈশিষ্ট্যগুলা, ঠিক আছে? এবং কাঁচের কোন নির্দিষ্ট সংকেত বা সংযুক্তি নেই। আমরা একটু পরে দেখতে পাবো, যখন আমরা বিভিন্ন কাঁচের নাম পড়বো, ওই কাঁচের নামগুলো দেখবো আমরা একটার সংকেত বা সংযুক্তি এক 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 রকম, ঠিক আছে? তো এখন খেয়াল করি, একটা গলনাঙ্ক আছে, এটা একটু পর ট্রাই করবো। কি করবো যে আহ কেলাস আকার কঠিন পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড নির্দিষ্ট গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি বলছে? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত পড়ছি? 801 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে বলতে চাইছে যে কেলাস আকার কঠিন পদার্থ, এটা গলনাঙ্ক 801 ডিগ্রি থাকলেও কাঁচের সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। কাঁচের সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই, এটাই বলতে চাইছি। তো আমরা এটা একটু রিডিং দিব। আমি এটা একদম পড়া দিতে গেলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস অনেক বেশি লম্বা হয়ে গেলে কি হবে, তোমাদের বোরিং লাগবে। এর আগে ক্লাস অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, ছোট একটা টপিক, তো এত ডিটেলস পড়াতে গেলে অনেক বোরিং লাগবে। তো আমি জাস্ট এখান থেকে দেখাই দিব কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। এখানে খেয়াল করো, এগুলো একটু পড়বা, ঠিক আছে? জাস্ট দাগানগুলো একটু দেখবা, আর কিছু না। কাঁচ হলো অত্যাধিক শীতলীকৃত তরল। কি বলছে? কাঁচ হলো অত্যাধিক শীতলীকৃত তরল। তাহলে কোশ্চেন আসতে পারে, কোনটি অত্যাধিক শীতলীকৃত তরল? এটা মনে রাখতে পারো, এটা আহামরি কোনো কঠিন না। তো এটা রিডিং দিবা যে কেন অত্যাধিক শীতলীকৃত তরল। তোমরা যেহেতু পড়ো না, বুঝতে একটু কষ্ট হবে, তাও জাস্ট বলতেছি রিডিং দিবা। কেন এগুলা পরীক্ষা আসবে না, জাস্ট এই ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে এমসিকিউ আসবে। তো খেয়াল করি, আমরা এখন ইম্পর্টেন্ট টপিকে চলে আসতেছি। আচ্ছা, মনে রাখবে এখানে উচ্চ সান্দ্রতা বিশিষ্ট, তো এগুলো এখন বুঝতে গেলে অনেক টাইম লাগবে। আবার বলতেছি যে যত বেশি টাইম করবো তত তোমাদের লস, তোমাদের এমনি সময় কম। কাঁচের উপাদান, কাঁচের উপাদানগুলো শিখতে হবে। কাঁচের কি কি উপাদান আছে? প্রধান উপাদান কিছু আছে, আর কিছু আছে গৌণ উপাদান। আমাদেরকে এগুলাই ভালো করে মুখস্থ করতে হবে উপাদানগুলোর নাম। এখন প্রধান উপাদান কি কি আছে, মানে কাঁচ বেসিক্যালি কি কি নিয়ে গঠিত হয়? সাদা বর্ণের সিলিকা বালি, সাদা বর্ণের সিলিকা বালি, চুন বা চুনাপাথর, চুন বা চুনাপাথর। আর কি? সোডা অ্যাশ, সোডা অ্যাশ মানে কি? সোডিয়াম কার্বনেট। সোডা অ্যাশ মানে কি? সোডিয়াম কার্বনেট। সোডা অ্যাশ, বেকিং পাউডার, এরকম অনেকগুলা নাম আছে, ঠিক আছে? কস্টিক সোডা, এরকম অনেকগুলো নাম আছে। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, এগুলোর নাম, এগুলো তোমরা সবাই জানো। তাহলে কি কি আছে? কাঁচ তৈরির প্রধান উপাদান কি কি আছে? সাদা বর্ণের সিলিকা বালি। সিলিকা বালি কি বর্ণের? সাদা বর্ণের। তাহলে এখানে প্রধান উপাদান কয়টা? তিনটা। সিলিকা বালি, সিলিকন ডাইঅক্সাইড, চুন বা চুনা পাথর, আর কি? সোডা অ্যাশ। সংকেতগুলা মাস্ট। এই তিনটা উপাদান কি? কাঁচের প্রধান উপাদান। অবশ্যই অবশ্যই শিখতে হবে। এবং এখান থেকে উৎপাদিত কাঁচের মোটামুটি সংযুক্তি হচ্ছে এইটা। এটা একটু জাস্ট দেখবো, ঠিক আছে? ভালো করে দেখবো। এবার চলে আসি গৌণ উপাদান। গৌণ উপাদান কি কি আছে? এগুলা গেল প্রধান উপাদান। এখন কাঁচ যখন তৈরি করে, এই প্রধান উপাদানগুলোর সাথে কিছু গৌণ উপাদানও যোগ করে। এখন এই গৌণ উপাদানগুলোর নামগুলো আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখার ট্রাই করবো। কি কি আছে? পটাশ, পটাশিয়াম কার্বনেট, বেরিয়াম সালফেট, বোরিক অ্যাসিড, বোরাক্স, জিঙ্ক কার্বনেট, ক্যাওলিন বা চীনামাটি, ঠিক আছে? এখন খেয়াল করি, এখান থেকে আমাদেরকে শুধু নামগুলো মনে রাখলে হবে না, আমাদেরকে সংকেতগুলো মনে রাখতে হবে। লাইক বোরিক অ্যাসিডের সংকেত আমরা কিন্তু জানি H3BO3। বোরাক্স, বোরাক্সের সংকেত লিখছি কি? Na2B4O7। এখানে শুধু লিখছে Na2B4O7, কিন্তু বোরাক্সের মধ্যে সাথে 10 অণু H2O থাকে। তাহলে বোরাক্সের সংকেত কি হবে? Na2B4O7 10H2O। এটা পুরোটাই হচ্ছে কি? বোরাক্সের সংকেত। বোরাক্সের সংকেতটা আমরা পরে দেখতে পাবো, ওখানে এটা লেখা আছে, পানি সহ লেখা আছে, ঠিক আছে? জিঙ্ক কার্বন এগুলো একটু থাকে। আবার চীনামাটি বা ক্যাওলিন, এটা সংকেত শিখতে হবে। এটা সংকেত আমরা একটু পরে পাবো। তো আমরা এখান থেকে নামগুলো শিখবো, সংকেতগুলো শিখবো, গৌণ উপাদান কি কি আছে। ওকে, এরপর চলে আসি। এখানে তিনটা পয়েন্টই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কি বলছি? চারটা পয়েন্ট, চারটা পয়েন্টে খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা নাম মনে রাখতে হবে। কি কি মনে রাখবো? এখানে লিখছে রঙিন কাঁচ তৈরিতে, রঙিন কাঁচ তৈরিতে কি কি ব্যবহৃত হয়?
অস্বচ্ছ কাঁচ তৈরিতে কি কি ব্যবহৃত হয়, সিলিকা বা এটাকে কোনটা থাকলে কি রকম বর্ণ হয়, ঠিক আছে। আর হচ্ছে কি যে বিরঞ্জক রূপে কি ইউজ করা হয়, আর গ্যাস বুদবুদ দূর করতে কি কি যোগ করা হয়, এগুলো একটু কষ্ট করে শিখতে হবে। তো আমি একটু বলি দিই কিভাবে মনে রাখবো। রঙিন কাঁচ আমরা যখন ওই যে একটা চ্যাপ্টার আছে না পর্যায়সারণীর, ওখানে আমরা পড়ে আসছি যে অবস্থান্তর ধাতুর আয়নগুলো কি রঙিন বর্ণ প্রদর্শন করে। তো রঙিন কাঁচ তৈরির জন্য অবস্থান্তর ধাতুর অক্সাইড, যেমন এই যে দেখো এখানে যে অক্সাইড গুলো লিখছে, এই যে এই অক্সাইড গুলাই ব্যবহৃত হয়, লাইক ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, এগুলা তো ব্যবহৃত হচ্ছে। তাহলে তো আমরা এখানে যে যে 2, 4, 5টা নাম লিখছে, এগুলো তো মুখস্থ করে মনে রাখা কষ্টকর। তো আমরা একটা এখানে যেহেতু অনেকগুলা নাম, এখানে অনেকগুলা, এখানে অনেকগুলা, ওই জন্য আমরা এখানে কিছু ছন্দ ইউজ করতে পারি। লাইক রঙিন কাঁচ তৈরির জন্য কি ইউজ করা হয়, আনিকা। আনিকা আতে কি আয়রন। আয়রন মানে কি ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। তাহলে কি ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড মানে আয়রনের অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। আতে কি আয়রন, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। নিতে খেয়াল করি, নিতে কি নিকেল, নিতে কি নিকেল অক্সাইড, নিতে কি নিকেল অক্সাইড, ঠিক আছে। নিতে কি তাহলে নিকেল অক্সাইড। ওকে, এবার চলে আসি কা। কা মানে কি খেয়াল করো, কা মানে ক্রোমিয়াম। এই যে ক্রোমিয়াম আর কপার, কি বলছি, কা মানে কি এই যে ক্রোমিয়াম আর কপার। তাহলে মনে থাকবে তো, এই যে আনিকা দিয়ে আমরা মনে রাখতে পারতেছি আয়রনের দুইটা অক্সাইড, নিতে নিকেল অক্সাইড, কাতে ক্রোমিয়ামের অক্সাইড, কপারের অক্সাইড, ঠিক আছে। এই 5টা নাম আমরা একটু মনে রাখবো, তো আমাদের মনে রাখতে কঠিন হবে না। তাহলে আমরা আরেকবার বলি, রঙিন কাঁচ তৈরিতে কি কি ব্যবহৃত হয়, আনিকা আয়রনের দুটো অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, নিতে কি নিকেল অক্সাইড, কাতে কি ক্রোমিয়াম অক্সাইড আর কপারের অক্সাইড, ঠিক আছে। ওকে, মনে রাখবো। এবার চলে আসি অস্বচ্ছ কাঁচ। অস্বচ্ছ কাঁচ তৈরিতে কি ব্যবহৃত হবে, অস্বচ্ছ কাঁচ তৈরিতে ব্যবহৃত হয় অ্যান্টিমনি, টিন এবং আর্সেনিক অক্সাইড বা সালফাইড যৌগ। এখন এটা মনে রাখবো কিভাবে, মনে রাখতে পারি আন্টি আসে, আতে আন্টিতে কি অ্যান্টিমনি, টিতে টিন, আশেতে আতে আর্সেনিক অক্সাইড, আর সেতে কি অথবা আর্সেনিক সালফাইড। খেয়াল রাখি সালফাইড, সালফাইড নাকি সালফাইড, এটা ভালো করে খেয়াল করবো। কি বলছি, সালফাইড নাকি সালফাইড, সালফাইডও আছে সালফাইডও আছে, এটা ভালো করে মনে রাখতে হবে। এখানে কি বলছেন, তাহলে আন্টি আসে অ্যান্টিমনি, টিন, আর্সেনিক অক্সাইড অথবা আর্সেনিকের সালফাইড, ফাইড নট ফাইট। ওকে, ভালো করে মনে রাখতে হবে। এবার চলে আসি সিলিকা বালিতে কি থাকলে কাঁচের বর্ণ কিরকম হবে, ফেরাস অক্সাইড। খেয়াল করে কি বলছে, ফেরাস অক্সাইড থাকলে সবুজ, আর ফেরিক অক্সাইড থাকলে হলুদ। এটা মনে রাখার জন্য আহামরি কঠিন কিছু না। খেয়াল করি ফেরাস, ফেরাস ফেরাস নামের মধ্যে আছে, ফেরাস থাকলে কি হবে, ফেরাস হলে, ফেরাস অক্সাইড হলে সবুজ, ফেরাস সতে সবুজ। আর ফেহরিক, ফেরিক অক্সাইড হলে কি হবে, ফেরিক অক্সাইড হ আছে, ফেহরিক হলুদ, ঠিক আছে। মনে রাখতে পারে, একটু কৌশল খাটে মনে রাখবো আর কি, আহামরি কিছু না। ওকে, আর যখন কাঁচকে আমরা বর্ণহীন করতে চাইবো, তখন আমরা বিরঞ্জক হিসেবে কি ইউজ করবো, ম্যাঙ্গানিজ অক্সাইড। কষ্ট করে মনে রাখতে হবে। এবার চলে আসি গলিত কাঁচে আবদ্ধ গ্যাস বুদবুদ। গ্যাসে বুদবুদ দূর করার জন্য কি ইউজ করব, এখন গ্যাসের বুদবুদ খেয়াল করি, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলার বুদবুদ তৈরি হয়েছে। এখন এই বুদবুদ গুলো আমরা দূর করতে হবে, কিভাবে দূর করবো, কি ইউজ করব, এই যে এগুলা ইউজ করবো। এখন এতগুলোকে মুখস্থ করে মনে রাখা সম্ভব, একটা ছন্দ ইউজ করাই যায়, ঠিক আছে না। এখানে যেহেতু অনেকগুলো নাম, ছন্দ ইউজ করবো। ছন্দ কি ইউজ করবো, পেটে বুদবুদ করছে, এই যে বুদবুদ দূর করার জন্য কিসের বুদবুদ, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ আর সালফার ডাইঅক্সাইডের বুদবুদ। পেটে বুদবুদ করছে নানা আলু এনো, নাতে কি সোডিয়াম নাইট্রেট, নানাতে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম না 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 সোডিয়াম নাইট্রেট। আলু অ্যালুমিনিয়াম অক্সাইড, ইনুতে অ্যামোনিয়াম ক্লোরাইড। একটু কষ্ট করে মনে রাখতে হবে। তোমরা যদি ছন্দ পছন্দ না করে, তাহলে তোমরা নিজের মতো করে মনে রাখবা, যেহেতু এখানে অনেকগুলো নাম, তাই একটু ছন্দ দিয়ে মনে রাখা প্রেফার করতেছি আমি। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার। এবার চলে আসি কাঁচ সামগ্রী উৎপাদন পদ্ধতি। খেয়াল করি আমরা কিভাবে কাঁচ উৎপাদন করি। খেয়াল করি আমরা প্রথমে যে কাঁচের যে প্রাথমিক উপাদান, এই যে খেয়াল করি কাঁচের এগুলা কি প্রধান উপাদান, এই প্রধান উপাদান এবং গৌণ উপাদান, কিছু গৌণ উপাদান নাম শিখছি, এগুলো আমরা নির্দিষ্ট অনুপাতে যোগ করব। নির্দিষ্ট অনুপাতে একটা চুল্লিতে আমরা এগুলা সব যোগ করলাম। এরপরে এগুলাকে আমরা গলাইলাম, গলানোর পরে এগুলাকে আমরা কি করব, এগুলাকে যোগ করার পর গলালাম, গলানোর পরে আকৃতি প্রদান করলাম, আকৃতি প্রদান করার পর এগুলোকে আমরা শীতল করলাম বা ঠান্ডা করলাম একটু করে, ওইটাকে বলা হবে কি অ্যানিলিং। যেটা যে ঠান্ডা করলাম, আকৃতি প্রদান করার পর একটু ঠান্ডা করলাম, ঠান্ডা করাকে কি বলা হবে অ্যানিলিং বা কোমলায়ন। এরপর ওদেরকে আমরা ফিনিশিং করে বাজারে পাঠিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা একটু ডিটেলস পড়ি, ডিটেলস কি কি পড়বো।
আমাদেরকে প্রথমত এখানে মনে রাখতে হবে নামগুলা, যে কাঁচ উৎপাদনের পদ্ধতির ধাপগুলা কি কি। প্রথমে কি, চুল্লিতে মূল উপাদানের গলন, উপাদানগুলো মানে যে প্রধান উপাদান এবং যে গৌণ উপাদান সবগুলো যোগ করলাম, যোগ করলে ওগুলোকে গলাবো। এরপরে ছাঁচের মধ্যে দিয়ে আকৃতি প্রদান করব। এরপর যে আকৃতি করলাম ওই আকৃতিটাকে একটু শীতল করব বা একটু কোমলায়ন করব, ওইটাকে বলা হচ্ছে কি অ্যানিলিং। এই যে আমরা আকৃতিটাকে একটু শীতল করতেছি ওইটাকে বলা হচ্ছে কি অ্যানিলিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এরপর ওইটাকে আমরা ফিনিশিং করে বাজারে পাঠিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে কি কাঁচ উৎপাদনের পদ্ধতির ধাপগুলা। এখানে খেয়াল করি, ফার্নেসে যখন গলন করব, মানে আমরা যে আমাদের যে প্রধান উপাদান এবং গৌণ উপাদান সবগুলো আমরা ফার্নেসে যোগ করলাম, যোগ করে এগুলোকে গলাবো, তখন আমরা এখানে কিছু কিউলেট যুক্ত করব। কিউলেট, এখন কথা হচ্ছে কিউলেট কি। কিউলেট হচ্ছে 8 থেকে 10% পুরনো কাঁচ ভাঙা, লাইক আগের কিছু কাঁচ ভাঙা আছে ওখান থেকে আমরা মোট কাঁচ ভাঙা 8 থেকে 10, আমরা যতটুকু ফার্নেসে গলন করতেছি তার 8 থেকে 10% কাঁচ ভাঙা নিয়ে যোগ করব। এই কাঁচভাঙ্গা গুলোকে বলা হচ্ছে কিউলেট। এখন কথা হচ্ছে এই কিউলেট আমরা কেন যোগ করব। এই কিউলেট হচ্ছে বিগালক রূপে কাজ করে, মানে এটা থেকে বোঝাচ্ছে কিউলেট গুলা গলন তাপমাত্রা হ্রাস করে। মানে লাইক নর্মালি যদি ওই যে মিশ্রণ ওটা যদি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতো, দেখা গেল কিউলেট যোগ করলে সেটা আমাদের 700-800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে কি, কিউলেটের কাজ কি, গলন তাপমাত্রা হ্রাস করে। আর এই গলন তাপমাত্রা হ্রাস করে তার মানে এটা কাজ করতেছে বিগালক রূপে। তার মানে ফ্লাক্স এজেন্ট বা বিগালক এদের কাজ কি, গলন তাপমাত্রা হ্রাস করা। সোজা কথা। তাহলে আমরা কি বললাম যে ফার্নেসে যখন গলন করব তখন সেখানে আমরা কিছু কিউলেট যোগ করব। কিউলেট কি, 8 থেকে 10% পুরনো কাঁচ ভাঙা। এই কিউলেটের কাজ কি, এরা মিশ্রণে গলন তাপমাত্রা কমাই দেয়, এটাই। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমরা একটা আকৃতি প্রদান করব, এরপর অ্যানেলিং করব মানে শীতল করব বা পান দেওয়া বা কোমলায়ন করা, এটা হচ্ছে অ্যানেলিং। ঠিক আছে, একটু পড়বা যে অ্যানেলিং কি। ওকে, এরপর চলে আসি। খেয়াল করি, এখানে একটু মনে রাখার ট্রাই করবো যে সাধারণ কাঁচের অ্যানেলিং তাপমাত্রা কত, এত। ওকে, এরপর এগুলো মনে রাখতে রাখতে একটা নাই, এটা একটু মনে রাখার ট্রাই করবো। ঠিক আছে, ওকে। এরপর চলে আসি, এরপর ফিনিশিং করে বাজারে পাঠিয়ে দিব। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার, আমাদের এখানে কোনো সমস্যা নাই। ওকে, চলে আসি এবার বিভিন্ন প্রকার কাঁচ। বিভিন্ন প্রকার কাঁচ, এগুলা আসলে আমি পড়া দেওয়ার কিছু নাই, এগুলা কষ্ট করে শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। কি কি শিখতে হবে সেটা আমি বলতেছি। শিখতে হবে বিভিন্ন প্রকার কাঁচ। বিভিন্ন প্রকার কাঁচ, এখানে বিভিন্ন প্রকার কাঁচের নাম আছে, কাঁচের নাম আছে এবং কি অপর নাম আছে। খেয়াল করি, কাঁচের এই যে কাঁচের বিভিন্ন প্রকার নাম আছে, এই নামগুলো শিখতে হবে। এখানে যে সফট গ্লাস, এটা অপর নাম কি, সাধারণ কাঁচ বা সোডা গ্লাস, এগুলো শিখতে হবে। তারপরে হার্ড গ্লাস, এটা অপর নাম কি, পটাশ গ্লাস বা রিফ্র্যাক্টরি গ্লাস, এগুলো শিখতে হবে। তারপরে ফ্লিন্ট গ্লাস, এটা অপর নাম কি, অপটিক্যাল গ্লাস, লেড গ্লাস। তারপরে ক্রুক্স গ্লাস, এটা অপর নাম কি, সেরিয়াম গ্লাস। এগুলো একটু কষ্ট করে শিখতে হবে। এখানে যতগুলো আছে এখান থেকে কিন্তু মেডিকেল কোশ্চেন আসে, এটা কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট, যে 3 স্টার দেখানো। ঠিক আছে, এগুলো খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এগুলা সবগুলো এখানে শিখতে হবে। তার মানে এখান থেকে কি কি শিখবো আমরা, কি 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 ধরনের কাজ আছে, লাইক এই যে এই কাজগুলোর নাম শিখবো আর এদের উদাহরণ শিখবো। কি শিখবো, কাজগুলোর নাম শিখবো আর এদের উদাহরণ শিখবো। এখন এত কিছু তো মনে রাখা সম্ভব না, তাই আমার এখানে একটু ছন্দ ফন্দ দেওয়া আছে। যাদের ছন্দ পছন্দ তারা ছন্দগুলো ইউজ করে শিখবা, আর যারা ডাইরেক্ট ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করতে পারো তারা ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এখানে এত প্যারা নেওয়ার কিছু নাই, এটা কয়েকবার পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে। খেয়াল করি, প্রথমে আছে কি সফট গ্লাস। খেয়াল করি, সফট গ্লাস, সফট নাম শুনলেই বোঝা যায় এটা কিন্তু সফট। তার মানে এরা হচ্ছে যে কি, নরম 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 কাঁচ। এদেরকে তাপ দিলে এরা সহজেই গলে যাবে। যেগুলো নরম ওগুলোকে তাপ দিলে এগুলো সহজেই গলে যাবে, এটা সিম্পল কথা খুব, তাই না? হ্যাঁ, তার মানে এদেরকে একটু সাবধানে ব্যবহার করতে হবে। এখন এতে উদাহরণ কি, আমরা এই টপিকটা যখন পড়বো তখন আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টারে যাব, গিয়ে একটা গ্লাসের টপিক আছে, ওই টপিকে আমরা চলে যাবো। খেয়াল করে একটু আসি আমরা। হ্যাঁ, এই যে খেয়াল করো, এই দেখছো গ্লাসের একটা টপিক আছে শুরুর দিকে, এই যে দেখছো পেজ নাম্বারও কম, 5 নাম্বার পেজ, দেখো খেয়াল করো, দেখছো এখানেও গ্লাসের টপিক আছে। কি কি আছে, সফট গ্লাস বা কোমল সামগ্রী, আর শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস। এই যে পাইরেক্স গ্লাস বা শক্ত গ্লাস। ওকে, আমরা এটা দেখি যে এখানেও সেম কথা লিখছে যে কি শক্ত গ্লাস মানে হার্ড গ্লাস বা পটাশ গ্লাস, তাই না? হ্যাঁ, এরপর এখানে দেখি সফট গ্লাস বা সোডা গ্লাস, তাই তো? হ্যাঁ, আমরা এটা এখান থেকে একটু দেখবো। এখন আমরা এখান থেকে দেখবো যে সফট গ্লাস দিয়ে কি কি সামগ্রী বানানো হচ্ছে আর পাইরেক্স কাঁচ দিয়ে কি কি সামগ্রী বানানো হচ্ছে। সফট গ্লাস, আমি আগে বলছি সফট গ্লাস মানে সফট, এদেরকে তাপ দিলে এরা তাড়াতাড়ি গলে যাবে। তার মানে এখানে এই গ্লাস দিয়ে এমন কিছু বানানো যাবে না যেগুলোকে আমরা তাপ দিব। কারণ কি, কারণ তাপ দিলে তো গলে যাবে। তার মানে এটা দিয়ে এমন জিনিস বানাইতে হবে যেগুলো আমরা তাপ দিব না। এখানে খেয়াল করি, আমরা কাঁচ নয়, এটা তাপ দিই না। ওয়াশ গ্লাস, ফানেল, এগুলো কিন্তু আমরা একটাও তাপ দিই না। তার মানে এগুলো হচ্ছে কি দিয়ে, এগুলো কিন্তু সব ল্যাবরেটরির জিনিস, তাই না? হ্যাঁ, এগুলা
সব কি ল্যাবরেটরিতে ইউজ করা জিনিস, এগুলো আমরা তাপ দিই না, এগুলো আমরা বানাই কি দিয়ে, সফট গ্লাস দিয়ে। বিকার দেখো খেয়াল করো, দুইটা জায়গাতেই বিকার আছে। এখন এই বিকার নিয়ে একটা কনফিউশন আছে, এটা আমি দূর করবো। আমরা বিকার বাদ দিয়ে একটু পড়ি। পাইরেক্স বা শক্ত পটাশ গ্লাস, শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস বা পটাশ গ্লাস, এইগুলা নামের মধ্যে আছে এটা কি শক্ত গ্লাস, তার মানে কি এখানে তাপ দেওয়া যাবে, তাপ দিলে সহজে গলবে না, এরা শক্ত, এদেরকে সহজে তাপ দেওয়া যাবে। তার মানে আমরা ল্যাবরেটরিতে যখন তাপ দিব, আমরা ওই তাপ দেওয়ার জন্য যে যন্ত্রপাতিগুলো ইউজ করি সেগুলা কি দিয়ে তৈরি, পটাশ গ্লাস দিয়ে তৈরি, তাই না? হ্যাঁ, পটাশ গ্লাস দিয়ে তৈরি। তার মানে ল্যাব, খেয়াল করো, ল্যাবের বিভিন্ন কাজের জন্য পাইরেক্স গ্লাস সামগ্রী নিরাপদে ব্যবহার করা যায়। এই কথাটা অবশ্যই সত্য, কারণ কি, যেহেতু পাইরেক্স গ্লাস শক্ত, মানে শক্ত গ্লাস, শক্ত গ্লাসের মধ্যে তাপ দিতে পারবো, তার মানে এগুলো আমরা নিরাপদে ইউজ করতে পারবো। অপরদিকে সফট গ্লাস, তার যারা নরম, তাদেরকে তাপ দিলে গলে যাবে, তাদেরকে আমরা নিরাপদে ইউজ করতে পারবো না, সিম্পল হিসাব, ওদেরকে আমরা তাপ দিতেই পারবো না, তাই না? হ্যাঁ, তার মানে ল্যাবরেটরিতে শক্ত শক্ত যত জিনিস আছে সবগুলো কি শক্ত গ্লাস বা পটাশ গ্লাস বা পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। যেমন এই যে এই জিনিসগুলো সব, হুম, তাই তো? হ্যাঁ, এগুলো অবশ্যই অবশ্যই শিখতে হবে, তাই না? হ্যাঁ, এখন খেয়াল করি, এখন বিকার, বিকার কিন্তু আমরা সফট গ্লাসের মধ্যেও দেখতে পাচ্ছি, বিকার কিন্তু সফট গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছি, আবার পাইরেক্স গ্লাসের মধ্যেও দেখতে পাচ্ছি। এখন প্রকৃতপক্ষে বিকার কোন ধরনের গ্লাস দিয়ে তৈরি, একটু মাথা খাটাই বলো। বিকার, বিকার কিন্তু আমরা মাথা খাটাই বলো। আমি আগে বলছি যে সফট গ্লাস দিয়ে নরম নরম জিনিস যেগুলো আমরা তাপ দিই না সচরাচর, ওগুলো তৈরি হয়। আর শক্ত গ্লাস দিয়ে এমন জিনিসগুলো তৈরি হয় যেগুলো মোটামুটি শক্ত, যেগুলো তাপ দিলে সহজে গলবে না, এই টাইপের জিনিসগুলো তৈরি হয়। তার মানে মাথা খাটাই বলো। আশা করি যারা বুদ্ধিমান তারা বুঝে গেছো যে পাইরেক্স গ্লাস দিয়ে, পাইরেক্স গ্লাস দিয়ে বিকার তৈরি হবে। তার মানে যদি কোশ্চেন আসে বিকার কোন গ্লাস দিয়ে তৈরি, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কি, পাইরেক্স। অবশ্যই অ্যান্সার হবে কি, পাইরেক্স, তাই তো? হ্যাঁ, প্রমাণ দেখতে চাও? আমি প্রমাণ দেখাচ্ছি, ওকে। এই দেখো, বইতেই আছে বিকার, বিকার, বিকার কোন গ্লাস দিয়ে তৈরি, পাইরেক্স। তার মানে আমি আগে বলছি যে বিকার কিন্তু নরম না, বিকার শক্তই আছে, এটা তাপ দেওয়া যাবে, এটা হচ্ছে পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। আশা করি বুঝে গেছো। তার মানে আমরা যখন ওখানে পড়বো তখন আমরা এই চ্যাপ্টারে এগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? এখানে অল্প একটুখানি পড়া, এই পেজটা আমরা পড়ে ফেলবো, তাই তো? হ্যাঁ, ওকে। তার মানে এগুলো এখানে জাস্ট এগুলো এগুলো লিখছে যে বংশ, এগুলো পড়বা। আর এখানে কি দিয়ে, পাইরেক্স গ্লাস কি, জিঙ্ক অক্সাইড প্লাস বেরিয়াম বোরোসিলিকেট, আর সফট গ্লাস হলো কি, সোডা গ্লাস, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, এগুলাই, ঠিক আছে? সংকেতটা একটু দেখতে পারো, ওকে। যেহেতু পাইরেক্স গ্লাসের সংকেত কি, পাইরেক্স মানে জিঙ্ক অক্সাইড প্লাস বেরিয়াম বোরোসিলিকেট। এই যে পাইরেক্স গ্লাস, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম বোরোসিলিকেট, বেরিয়াম বোরোসিলিকেট, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম বোরোসিলিকেট। আর সফট গ্লাস কি, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। এই যে এই সিম্পল, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা দেখানো ছিল। এখন চলে আসি, এখান থেকে আমরা যেটা যা যা বললাম, আমাকে কি কি শিখবো, অপর নামগুলো শিখবো, আর কোন কোন যন্ত্রপাতি কিসে কিসে ব্যবহার করা হয়। তার মানে এগুলো আমরা পড়ে ফেললাম একটু করে, দাগানোগুলো পড়বা। এরপরে আসো ফ্লিন্ট গ্লাস, অপর নামগুলো শেখার জন্য কিছু ছন্দ আছে, ইচ্ছা করলে ছন্দগুলো ইউজ করতে পারো, ইচ্ছা না করলে নাই। তারপরে খেয়াল করো, ফ্লিন্ট গ্লাস কিছু কিছু ইউজ করা হয়, চশমার কাঁচ, বৈদ্যুতিক বাল্ব আর অপটিক্যাল যন্ত্রপাতি। কি কি? চশমার কাঁচ, বৈদ্যুতিক বাল্ব, অপটিক্যাল যন্ত্রপাতি তৈরিতে লেড গ্লাস। লেড গ্লাস মানে কি, ফ্লিন্ট গ্লাস। অপর নাম কি, লেড গ্লাস। সিম্পল হিসাব, অপটিক্যাল গ্লাস সবগুলো কি সেম নাম, সেম জিনিস, ওকে। এবার দেখো ক্রুকার্স গ্লাস, যা চোখের জন্য ক্ষতিকারক ইউভি রশ্মি। এখানে প্রথম লাইনে লেখা আছে ক্রুকস গ্লাস হলো এক ধরনের বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস। তার মানে চোখ নিয়ে যখন কোশ্চেন আসবে তখন ক্রুকস দাগানোটাই আমি প্রেফার করি আর কি। কারণ এখানেও বলছে চশমার কাঁচ, এখানেও বলছে চশমার কাঁচ, কিন্তু এখানে স্পেসিফিকলি বলে দিচ্ছে যে ক্রুকস গ্লাস হলো বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস। তার মানে বিশেষ ধরনের চোখের কাঁচ কি, অপটিক্যাল ক্রুকস গ্লাস। যেহেতু এখানে বলে দিছে বিশেষ ধরনের অপটিক্যাল গ্লাস, তার মানে চোখ নিয়ে যত কোশ্চেন আসবে সবগুলোতে ক্রুকস গ্লাস দাগানোটাই উচিত। তাও অপশনে যদি ক্রুকস না থেকে যদি শুধু ফ্লিন্ট থাকে বা লেড থাকে, তাহলে অবশ্যই ওটা দাগাবো, ঠিক আছে? আমার কথা হচ্ছে এটা, ওকে। এবার দেখো তাহলে এখানে এই ইনফরমেশন গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে অপাল গ্লাস তৈরি, শেড তৈরিতে কোনটি ব্যবহার করা হয়, এই যে অপাল গ্লাস ভালো করে শিখতে হবে। তারপরে গিয়ে যে এগুলা খুব ভালো করে শিখতে হবে, অপর নামগুলো শিখতে হবে। এই যে ঝালর ও পশমী বস্তু তৈরিতে কোনটি ব্যবহার করা হয়, ফাইবার গ্লাস, ভালো করে শিখতে হবে। ল্যামিনেটেড সেফটি গ্লাস, ল্যামিনেটেড সেফটি গ্লাস আমরা প্রথমে খেয়াল করি, এখানে লিখছি কি, মোটর গাড়ির জানালার কাঁচ হিসেবে ব্যবহার করা হয়। আমরা অনেক সময় দেখছি, আমরা মোটরসাইকেল দেখছি না, মোটরসাইকেলের যে আমরা চিন্তা করি নর্মাল মোটরসাইকেলের কথা চিন্তা করি, মোটরসাইকেলের সামনে যে কাঁচ আছে ওটা কিন্তু কি অনেক মোটা। তার মানে কি এগুলো সহজে ভাঙবে না, এগুলো সহজে ভাঙবে না, এই জন্য এগুলো সেফটি দেয়, এগুলো সেফটি দেয়, এগুলো সেফটি গ্লাস বলা হচ্ছে। খেয়াল করো, এই যে এটা আঘাত করলে সহজে ভাঙে না, তাই এদের নাম সেফটি গ্লাস। খেয়াল করি আমরা,
এখন এটা বানায় কিভাবে? এটা হচ্ছে যেন কি খেয়াল করি আমরা এখানে দেখি দুইটা পটাশ গ্লাস নেবে, হার্ড গ্লাস হবে না কি পটাশ গ্লাস, দুইটা পটাশ গ্লাস নিবে। ওই দুইটা পটাশ গ্লাসের মধ্যে লাইক যদি এভাবে খেয়াল করো, মনে করে এটা একটা পটাশ গ্লাস, এটা একটা পটাশ গ্লাস, এই দুইটা পটাশ গ্লাসের মধ্যে বিউটাইডাল প্লাস্টিকের অথবা ইথিলিন ভিনাইল প্লাস্টিক শীট রেখে উপযুক্ত আঠালো দিয়ে উচ্চ চাপ ও উচ্চ তাপে জোড়া দেওয়া হয়। তার মানে দুইটা শক্ত কাঁচ নিল, এর মাঝে বিউটাইরিয়াল প্লাস্টিক, এই যে এখানে কিছু নিল বিউটাইরিয়াল প্লাস্টিক অথবা ইথাইল ভিনাইল প্লাস্টিক শীট রাখবে, এরপর এখানে কি যে আঠা দিয়ে জোড়া লাগাবে। এটাই হচ্ছে যে কি ল্যামিনেটেড সেফটি গ্লাস। তার মানে এখানে দাগানো ইনফরমেশন গুলো জাস্ট পড়তে হবে। তার মানে মোটর গাড়ি জানালার কাজ হিসেবে কোনটি ব্যবহার করা হয়? ল্যামিনেটেড সেফটি গ্লাস। কষ্ট করে শিখতে হবে, কিছু করার নাই। এরপর যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাঁচের উপর নকশা। কাঁচের উপর নকশা করার জন্য কোন এসিড বেসিক্যালি ইউজ করা হয়? আমরা সবাই জানি HF। কাঁচ খোদাই করার পর ওখানে যদি আমরা HF এসিড ঢেলে দিই সেটা ওখানে গর্ত করে ফেলবে। ব্যাপারটা কিরকম? HF যোগ করার পর সেটা কাঁচের যে সিলিকন ডাইঅক্সাইড আছে, এই যে সিলিকন ডাইঅক্সাইডের সাথে এসে বিক্রিয়া করে ফেলে। বিক্রিয়া করে এখানে কি কি তৈরি করে? এই যে হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড। এটা হচ্ছে কাঁচের ক্ষয় করে। কাঁচের ক্ষয় করার পর ওখানে কাঁচের মধ্যে গর্ত হয়। তার মানে কাঁচের নকশা করার জন্য বা কাঁচে খোদাই করার জন্য কোন এসিড ব্যবহার করা হয়? হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সিম্পল হিসাবে, একদম সিম্পল কথা, ঠিক আছে? তার মানে কাঁচের উপরে নকশা অঙ্কনে কি বলা হয়? ইচিং অফ গ্লাস। তার কোশ্চেন আসতে পারে ইচিং অফ গ্লাসের জন্য কোন এসিড ব্যবহার করা হয়? হাইড্রোফ্লোরিক অ্যাসিড, সিম্পল হিসাব। এরপর বুলেট প্রুফ গ্লাস। বুলেট প্রুফ গ্লাসও হচ্ছে তোমার এক প্রকার ল্যামিনেটেড সেফটি গ্লাস, যেখানে পলিকার্বনেট নামক থার্মোপ্লাস্টিকের সাথে ল্যামিনেটেড সেফটি গ্লাসের কয়েক স্তর যুক্ত করে। তার মানে ল্যামিনেটেড সেফটি গ্লাসের কয়েক স্তর যদি পলিকার্বনেট নামক থার্মোপ্লাস্টিকের সাথে যুক্ত করে দিই সেটা হয়ে যাবে কি বুলেট প্রুফ গ্লাস। এখন বুলেট প্রুফ গ্লাস কোথায় ইউজ করা হয়? এই যে বড় লোকদের গাড়িতে, তোমাদের মধ্যে অনেক বড় লোক আছে, তোমাদের বেশিরভাগ দেখবা তোমাদের মধ্যে ইয়া দেখতেছো মেয়েরা অনেক বড় লোক আছে ওখানে, ওদের বাবা মা গাড়ি থাকতে পারে, ওগুলোর মধ্যে বুলেট প্রুফ গ্লাস লাগানো থাকবে যাতে গুলি তুলি করলে যাতে ইট মারলে যাতে এগুলো না ভাঙে। এগুলো আর কি বুলেট প্রুফ গ্লাস। ওকে, এই যেগুলো পড়বা, তাহলে এগুলো ভালো করে শিখতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আমরা কিছু কোশ্চেন দেখবো, এগুলো একটু দেখতে পারো বংশম। এগুলো দেখলে না দেখলে নাই, আমি তাও অ্যাড করে দিছি। চশমার লেন্স কোন ধরনের কাঁচ দিয়ে ব্যবহৃত হয়? আমি বলছি যে চশমার ক্ষেত্রে সবসময় ক্রুক্সটাকে প্রায়োরিটি দিবা, কারণ ওখানে লেখা আছে ক্রুক্স গ্লাস এক ধরনের অপটিক্যাল গ্লাস, ঠিক আছে? এরপর দেখো নিচের কোনটি কাঁচের রাসায়নিক উপাদান? সহজ, এগুলো কোনো কোশ্চেন আমি বলছি না। পড়বো অনেক কিছু, পড়বো কঠিন, কিন্তু পরীক্ষা আসবে সহজ, তো মাথা ঠান্ডা রাখতে হবে, একদম ইজি। এই যে কাঁচের উপর লিখতে কোন নিচেটি ব্যবহার করা হয়? এই যে এই স্যাপ, এই মাত্র পড়ে আসলাম। ইচিং অফ গ্লাসের ক্ষেত্রে এই স্যাপ, ঠিক আছে? এই যে চশমার লেন্স তৈরিতে ক্লোজ গ্লাস, এটা দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা 9-10 আসছে, আবার কবে আসছে আরেকটা আসছে, কখন দেখাই? মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19। তার মানে প্রশ্নগুলো রিপিট হচ্ছে, বুঝা গেছে? প্রশ্নগুলো রিপিট হয়। ওকে, এটাও কিন্তু খেয়াল করতে হবে। আমি দেখা দিলাম, প্রমাণ দেখাইলাম। খেয়াল করো, বুলেট ও পিপেট তৈরিতে কোন কাঁচ ব্যবহৃত হয়? বলতো বুলেট ও পিপেট তৈরিতে কোন কাঁচ ব্যবহৃত হয়? খেয়াল করি আমরা, বুলেট ও পিপেট এগুলো শক্ত জিনিসে কোন কাঁচ দেখি আমরা? শক্ত জিনিসে কোন কাঁচ ব্যবহৃত হয়? যে পিপেট বুলেট শক্ত জিনিসে কোন কাঁচ ব্যবহৃত হয়? পাইরেক্স সিম্বল হিসাব দেখছো, এগুলো থেকে পরীক্ষা আসে। ইজি, ভেরি ইজি। খেয়াল করি, এবার চলে আসি আমরা সিরামিকের অনেকের বাসা সিরামিকের বাটি টাটি আছে, ঠিক আছে? থাকতেই পারে আমার খুব কমন জিনিস। ওকে, এবার দেখি এখন এখান থেকে জানতে হবে, আমরা খুব সিম্পলি খুব শর্ট ভাবে পড়বো, অনেক এখানে আহামরি তেমন কোনো পড়া নাই সত্যি বলতে, ঠিক আছে? সো আমরা সিম্পলি পড়ে যাবো শর্ট ভাবে, খুব সহজ সহজ কোশ্চেন আসে কিন্তু পড়বো অনেক বেশি। ওকে, কথা হচ্ছে এটা। তাহলে আমরা এখন দেখি একটু করে যে সিরামিক উৎপাদনের মূলনীতি। খেয়াল করি, এই যে সিরামিকের এগুলো লাগবে না, এগুলো বংশাঙ্গ লাগবে না, আমরা ডাইরেক্ট পড়া চলে আসি। সিরামিক সামগ্রী উৎপাদনের প্রধান তিনটি কাঁচামাল কি কি? চায়না ক্লে অপর নাম কি? ক্যাওলিন বা কাদামাটি। আর কি? আর উপাদান কি আছে? চায়না ক্লে, সিলিকা, ফেলেসপার। এখন সিলিকাকে কি বলা হচ্ছে? কোয়ার্টজ বা ফ্লিন্ট, ভালো করে মনে রাখবো। আর ফেলেসপার, এখন দেখো খেয়াল করো, চায়না ক্লের সংখ্যা শিখতে হবে। আমি আগেই দেখাছিলাম, বলছি চায়না ক্লে পরবর্তীতে পড়বো, যে পড়তেছি। চায়না ক্লের নাম কি? হাইড্রেটেড মানে পানি আছে, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট মানে কি? Al2O3 SiO2, আর পানি H2O আর সংযুক্তিগত 2 তার মানে মনে রাখা যাবে অ্যালুমিনিয়াম সিলিকেট Al2O3 SiO2 আর হাইড্রেটেড, যেটা হাইড্রেটেড বলছে তার মধ্যে পানি থাকবে H2O, আর এখানে কত আছে? 2 মনে রাখা যাবে না? হ্যাঁ, তাই কি বলছি? অ্যালুমিনিয়াম
সিলিকেট, আর যেহেতু হাইড্রেটের নাম আছে, হাইড্রেটেড আছে মানে কি পানি থাকবে। ওকে, বুঝা গেছে। আর এখানে কত 2 আছে, 2 আছে, মনে রাখতে হবে কষ্ট করে। এবার দেখি সিলিকা, সিলিকা এখানে দুটো ইনফরমেশন মনে রাখতে হবে। সিলিকা, সিলিকা দেখো, সিলিকা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? রিফ্র্যাক্টরি দ্রব্য। সিলিকা ব্যবহৃত হচ্ছে কি হিসেবে? রিফ্র্যাক্টরি দ্রব্য। এটি এক প্রকার রিফ্র্যাক্টরি দ্রব্য। আর ফেলেসফার গুলো কি? এগুলো হচ্ছে বিগালক বা ফ্লাস্কিং এজেন্ট, ঠিক আছে, এজেন্ট রূপে ব্যবহৃত হয়। আমি একটু আগেই পড়ে আসছি ফ্লাস্কিং এজেন্ট কি করে। ফ্লাস্কিং এজেন্ট কি করে একটু মাথা খাটায় বলো, আমি দেখাচ্ছি ফ্লাস্কিং এজেন্ট কি করে। কই পড়েছি এটা? ফ্লাস্কিং এজেন্ট কি করে বলো, এটা আমি একটু আগে পড়ে আসছি। এই যে বিগালক বা ফ্লাস্কিং এজেন্ট, এটা কি করে? বিগলন তাপমাত্রা, গলন তাপমাত্রা হ্রাস করে। তার মানে ফ্লাস্কিং এজেন্ট গুলো কি করে? তাপমাত্রা কমায়। ফ্লাস্কিং এজেন্ট কি করে? গলন তাপমাত্রা কমায় বা বিগলন তাপমাত্রা কমায়। এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? বিগালক। বিগালক বা ফ্লাস্কিং এজেন্ট। আবার বলি, তার মানে ফ্লাস্কিং এজেন্ট গুলো কি করে? তাপমাত্রা কমায়। এদেরকে কি বলা হচ্ছে? বিগালক। বিগালক মানে গলন তাপমাত্রা কমায়। তার মানে কি ফেলেসফার এক প্রকার বিগালক বা ফ্লাস্কিং পদার্থ রূপে ব্যবহৃত হচ্ছে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে বলছে রিফ্র্যাক্টরি দ্রব্য। এখন এই রিফ্র্যাক্টরি দ্রব্য কি মনে রাখবা? ফ্লাস্কিং এজেন্ট যদি বিগলন তাপমাত্রা কমায়, আর এই যে রিফ্র্যাক্টরি দ্রব্য এরা হচ্ছে বাড়াবে, এটা হচ্ছে তাপ সহনশীলতা বা গলন তাপমাত্রা বাড়াবে। আমি আবার বলতেছি, এই যে ফ্লাস্কিং এজেন্ট বা বিগালক এরা বিগলন তাপমাত্রা কমায়, আর রিফ্র্যাক্টরি দ্রব্য কি করে? বিগলন তাপমাত্রা বাড়ায়। ভালো করে মনে রাখতে হবে। তাহলে সিলিকা হচ্ছে একটা রিফ্র্যাক্টরি দ্রব্য, ফেলেসফার হচ্ছে একটা ফ্লাস্কিং এজেন্ট। ওকে, এবার চলে আসি ফেলেসফার। কিছু নাম মনে রাখতে হবে। 3 ধরনের ফেলেসফার আছে: পটাশ ফেলেসফার, সোডা ফেলেসফার, লাইম ফেলেসফার। এখন আমরা এগুলা কিভাবে মনে রাখবো খেয়াল করি। ফেলেসফারের মধ্যে দেখি অ্যালুমিনিয়াম Al2O3 6SiO2, এটা কনস্ট্যান্ট। Al2O3 6SiO2, Al2O3 6SiO2 ভালো করে মুখস্থ করে ফেলো। Al2O3 6SiO2 এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। এখন যদি বলে পটাশ ফেলেসফার, তখন আমরা জাস্ট পটাশের অক্সাইড বসাই দিব। যদি বলে সোডা ফেলেসফার, তখন সোডিয়ামের অক্সাইড বসাই দিব। আর যদি বলে লাইম ফেলেসফার, তখন ক্যালসিয়ামের অক্সাইড বসাই দিব। খুব ইজি না? তাহলে আমরা চায়নাকে কিভাবে মনে রাখবো? অ্যালুমিনিয়াম সিলিকেট আর হাইড্রোজেন। চায়নাকে মানে কি? হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট। তার মানে অ্যালুমিনিয়াম সিলিকেট আর হাইড্রেটের জন্য H2O অথবা 2 ঠিক আছে। এবার চলে আসি ফেলেসফার গুলো কিভাবে মনে রাখবো। অ্যালুমিনিয়াম Al2O3 6SiO2, অ্যালুমিনিয়াম সিলিকেট এখানে 6, ঠিক আছে। যদি পটাশ বলে তাহলে K2O, যদি সোডিয়াম বলে, যদি সোডা বলে তাহলে Na2O, যদি লাইম বলে CaO। আশা করি মনে রাখতে পারবো, খুব ইজি। তেমন যে আমি যেটা বলছি আর কি, বিগালক কি করে? গলন তাপমাত্রা হ্রাস করে। আর ফ্লাস্ক ইঞ্জিন কি করে? রিফ্র্যাক্টরি দ্রব্য কি করে? বাড়ায়। ওকে, ক্লিয়ার। এবার চলে আসি আরো কিছু বিগালক পদার্থ আছে। আরো কিছু বিগালক পদার্থ আছে। এই যে আমরা যে ফেলেসফার, এই যে এগুলো সবগুলো বিগালক পদার্থ। আরো কিছু বিগালক পদার্থ আছে। কি কি আছে? এই বোরাক্স, আমি বলছি না বোরাক্স, ওই যে বোরাক্স আর ক্রায়োলাইট। খেয়াল করে আমি আগে বলে আসছি যে বোরাক্সের মধ্যে ওখানে tan H2O হবে। কোথায় কোথায় একটু দেখি আবার। এই যে এখানে 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 বোরাক্সের সংখ্যা লিখছি না? কই কই, এই যে বোরাক্স, বোরাক্সে আমি বলছি না এখানে tan H2O হবে, দেখছি এখনই প্রমাণ দেখাচ্ছি। এখানে দেখছি শুধু Na2B4O7। আমি একটু আগে বলছি যে এখানে tan H2O হবে, এখন এখানে দেখাচ্ছি tan H2O আছে। দেখো, এই যে দেখো বোরাক্সের মধ্যে দেখছো Na2B4O7 tan H2O। মাস্ট মাস্ট মনে রাখতে হবে। ক্রায়োলাইট সংকেত মনে রাখতে হবে। ক্রায়োলাইট সংকেত মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসে। আর দেখো কিছু বিকিরক পদার্থ, আর কিছু যে রিফ্র্যাক্টরি দ্রব্য, একটা হচ্ছে সিলিকা। আর কিছু রিফ্র্যাক্টরি দ্রব্যের নাম শিখি। আর কিছু রিফ্র্যাক্টরি দ্রব্যের নাম কি? এগুলো সব শিখবো। এগুলো সব শিখবো, ঠিক আছে, মনে রাখবো। এই যে দেখো রিফ্র্যাক্টরি দ্রব্য গলন তাপমাত্রা বাড়ায়, তার মানে এর গলনাঙ্ক বেশি হবে। সিম্পল হিসাব। খেয়াল করি এখানে আছে কি দেখো, ম্যাগনেসাইট। ম্যাগনেসাইট মানে কি? ম্যাগনেসিয়াম কার্বনেট, ঠিক আছে। ম্যাগনেসাইট, ম্যাগনেসিয়াম কার্বনেট। আচ্ছা আমাকে বলো, আমি কালকে পড়াইছি ম্যাগনেটাইট। আমি বলছিলাম ম্যাগনেটাইটের সংকেত শিখবা। ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, ম্যাগনেটাইটের সংকেত কি বলো? কই 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 দেখি পারো কিনা, মনে আছে কিনা। ম্যাগনেসাইট হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, কিন্তু ম্যাগনেটাইট কি? ম্যাগনেটাইট কি? ম্যাগনেটাইট আমি দেখাচ্ছি, তুমি ভুলে গেছো। এই যে দেখো ম্যাগনেটাইট, কই উল্টে চলে আসছি প্রায়। এই যে দেখো কি লিখছে, ম্যাগনেটাইট Fe3O4। ভালো করে লিখে রাখো ওই জায়গায়। ম্যাগনেটাইট কি? Fe3O4। আর রেড হিমেট কি? Fe2O3। Fe2O3 মনে থাকে যেন। এগুলো সব এক জায়গায় লিখে রাখো।
তাই কি বলছি ম্যাগনেসাইট কি ম্যাগনেসিয়াম কার্বনেট আর ম্যাগনেটাইট কি Fe3O4 Fe3O4 আর রেড হিমেট কি Fe2O3 ওকে এগুলো সব এখান এখান দিয়ে লিখে রাখো সবগুলো ঠিক আছে ওকে তাহলে এখান থেকে এগুলো লাগবে এবার চলে আসি এখান থেকে আমি কিছু শিখতে বলবো না এগুলো এত কিছু মনে রাখা পসিবল না জাস্ট সংকেত এই সংকেতগুলা নামগুলা মোনারের সংকেত কি ক্রিস্টেবরের সংকেত কি মনে রাখা ট্রাই করবা এবার চলে আসি সিরামিক সামগ্রী উৎপাদন প্রক্রিয়া যে ধাপগুলো অবশ্যই মনে রাখতে হবে ধাপগুলো অবশ্যই মনে রাখতে হবে প্রথমে কি খেয়াল করি এখানে আমরা এগুলো ডিটেলস পড়ে আসলে লাভ নাই যেহেতু তোমরা অনেক এগুলো আগে বেশি পড়ো নাই ডিটেলস পড়ে লাভ নাই জাস্ট ঠাড়া মুখস্থ ধাপগুলোর নাম আচ্ছা তাও আমি একটু বলি স্লিপ প্রস্তুতি খেয়াল করো স্লিপ প্রস্তুতি মানে কি এই যে সিমেন্ট উৎপাদনের যে মেইন উপাদানগুলা এগুলো সবগুলো যোগ করলে ওগুলোতে পানি যোগ করলাম একটা তরল পদার্থ হলো ওটাকে বলা হচ্ছে স্লিপ এরপরে এই যে স্লিপ তৈরি করলাম এই স্লিপ থেকে তোমার বায়ু এবং অতিরিক্ত পানি দূর করে তরল থেকে একটু নমনীয় পদার্থে পরিণত করলাম এই নমনীয় পদার্থকে বলা হচ্ছে ফিল্টার কেক এটাকে বলা হচ্ছে কি ফিল্টার কেক তাই তো তাহলে প্রথমে কি স্লিপ প্রস্তুত করলাম এরপরে ফিল্টার কেক প্রস্তুত করলাম এখন এই যে এরপর ফিল্টার কেক কি করবো দেখো এরপর এটাকে নির্দিষ্ট ছাঁচে দিয়ে আমরা এটাকে একটা শেপ দিব এটাকে বলা হচ্ছে কি শেপিং ঠিক আছে এটাকে বলা হচ্ছে শেপিং এরপর এখান থেকে উত্তপ্ত বায়ুর সাহায্যে শুষ্ক করব এই যে আমরা তাহলে শেপিং করলাম শেপিং মানে কি এই যে ফিল্টার কেক তৈরি করলাম ওই ফিল্টার কেককে একটা নির্দিষ্ট ছাঁচে দিয়ে এটাকে আমরা একটা নির্দিষ্ট আকৃতি দিব ওটাকে বলা হচ্ছে শেপিং এরপরে ওটাতে উত্তপ্ত বায়ু দিব উত্তপ্ত বায়ু দিয়ে ওটাকে সম্পূর্ণ শুষ্ক করে ফেলবো ওটাকে বলা হচ্ছে কি ব্লাঙ্ক এখন ওই ব্ল্যাঙ্কের মধ্যে তোমার দেখা গেল কি খেয়াল করো মনে করো আমরা একটা জিনিস তৈরি করলাম একটা বাটি তৈরি করলাম সিরামিকের ওটার মধ্যে ফুটা রয়ে গেল তার মধ্যে আমরা যদি ওটার মধ্যে পানি নিই তাহলে পানিগুলো পড়ে যাবে এখন এই ব্ল্যাঙ্কের মধ্যে কিছু ফুটা থাকে এবং এটা মসৃণ থাকে না এটা থাকে অমসৃণ এখন এই অমসৃণতা দূর করে এটাকে মসৃণ করতে হবে আবার যে কিছু কিছু ফুটা থাকলে ওই ফুটাগুলা বন্ধ করে ফেলতে হবে এই জন্য এখানে কিছু গ্লেজিং স্প্রে করব এই গ্লেজিং স্প্রে করে যেটাকে চুল্লিতে ফুটানো হলে ওটাকে বলা হচ্ছে কি বিস্কুট ফায়ারিং ঠিক আছে এখান থেকে জাস্ট এগুলা বুঝার জন্য বললাম কিন্তু আমাদের এগুলো কিছু লাগবে না আমাদের লাগবে স্টেপগুলোর নাম যে প্রক্রিয়ার কি কি ধাপ আছে স্লিপ প্রস্তুতি ফিল্টার কেক প্রস্তুতি সিরামিক সামগ্রী শেপিং ও ডাইং ব্ল্যাঙ্ক প্রস্তুতি বিস্কুট ফায়ারিং ও গ্লেজিং পরীক্ষা আসবে বিস্কুট ফায়ারিং কোনটির ধাপ ঠিক আছে আসবে কি ব্ল্যাঙ্ক কোনটির ধাপ ঠিক আছে ফিল্টার কেক প্রস্তুতি কোনটির ধাপ এই টাইপের কোশ্চেন গুলো আসবে তাহলে আমরা দেখি যে দেখো এই খেয়াল করো প্রথমে স্লিপ প্রস্তুত করছে এরপর ফিল্টার কেক প্রস্তুত করছে এরপর ব্ল্যাঙ্ক প্রস্তুত করছে এরপর সিরামিক সামগ্রী হচ্ছে এই যে গ্লেজিং করছে সিরামিক সামগ্রী ঠিক আছে এগুলাই ওকে তাহলে দেখো খেয়াল করো এখন এই যে আমি এখানে বললাম যে এই ব্ল্যাঙ্কের মধ্যে গ্লেজিং করব তাই তো গ্লেজিং করব কেন যাতে কোনো ছিদ্র থাকলে ওটা বন্ধ হয়ে যায় এবং অমসৃণ জিনিসটা মসৃণ হয় তাই তো এই গ্লেজিং যে করব তার মানে গ্লেজিং এ একটা স্প্রে করব ওই স্প্রে উপাদান থাকবে না হ্যাঁ উপাদান থাকবে তাহলে উপাদানগুলো কি খেয়াল করো গ্লেজিং করার সময় সাধারণত যে দেখো গ্লেজিং মিশ্রণের মধ্যে কি কি থাকে দেখো কি থাকে সিলিকা অ্যালুমিনা গ্রুপ 2 এর ধাতুর অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড লেড অক্সাইড বোরিক অক্সাইড এগুলো থাকে ঠিক আছে এগুলো থাকবে তাই তো হ্যাঁ তার মানে কি গ্লেজিং মিশ্রণের মধ্যে কি কি থাকবে এই যে আমরা এই যে ছিদ্র বন্ধ করলাম এটা মনে করো একটা বাটি এই বাটির মধ্যে দেখা গেল নরমালি কিছু ছিদ্র আছে এখন গ্লেজিং করলে এই ছিদ্রগুলো বন্ধ হবে এখন যে গ্লেজিং করলাম এই গ্লেজিং এর মধ্যে কি কি উপাদান থাকবে এই উপাদানগুলো হচ্ছে এগুলা ঠিক আছে এই গ্লেজিং মিশ্রণ উপাদানগুলো হচ্ছে এগুলা ঠিক আছে একটু কষ্ট করে শিখবা এরপর দেখো ফেরিক অক্সাইড থাকলে কি হবে হলুদ এই যে আমরা আগে পড়ে এসেছিলাম ফেরিক মনে আছে ফেরিক অক্সাইড ফেরিক মানে কি যখনই ফেরিক অক্সাইড থাকলে বন্ধ কি হবে এই যে ফেরিক অক্সাইডের জন্য বন্ধ কি হবে হলুদ এই যে হলুদ ঠিক আছে আর ফেরাসের জন্য কি হবে আস দেখো সবুজ ঠিক আছে তারপরে কি কোবাল্ট অক্সাইড থাকলে নীল হবে ঠিক আছে আর এটা থাকলে সবুজ ম্যাঙ্গানিজ বেগুনি একটু কষ্ট করে মনে রাখবো আর কি কিছু করার নাই এখন দেখো গ্লেজিং প্রক্রিয়া আসলে ভাই এগুলো কি বুঝাবো এগুলো আমার বোঝানোর কিছু নাই এই যে বললাম গ্লেজিং প্রক্রিয়া কিভাবে হবে গ্লেজিং মানে কি যে আমরা গ্লেজিং মিশ্রণের মধ্যে কি কি থাকবে ওটাই বলতে প্রথমে যে এই জিনিসগুলো থাকবে এটা দিয়ে পাতলা আবরণ সৃষ্টি করে এই যে যখন স্প্রে করব তখন যে গ্লেজিং মিশ্রণের যে এই উপাদানগুলা এগুলা কি করবে ওই জিনিসের উপর একটা পাতলা আবরণ সৃষ্টি করবে ঠিক আছে এরপর উচ্চ তাপমাত্রায় সিরামিকের উপর সোডিয়াম ক্লোরাইড ছিটিয়ে দিবে এরপর ওখানে এটা বিক্রিয়া করে এখানে তোমার কি হবে এরপর এখানে সোডিয়াম সিলিকেট তৈরি করবে ওইটা এখানে মসৃণতা বাড়াবে এটাই বলছে এখানে আমার এগুলো কিছু লাগবে না লাগবে এতটুকু পর্যন্ত ওকে
তার মানে এখানে বলছে কি যে গ্লেজিং প্রক্রিয়াটাও তাও আমি সংক্ষেপে বলি। এখানে বলছে মেইনলি যে আমরা যখন তোমার এর উপর গ্লেজিং করব তখন আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড ছিটে দিব। এই সোডিয়াম ক্লোরাইডটা তোমার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তোমার এরপরে এটা সিরামিকের সাথে বিক্রিয়া করবে, সিলিকের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর সোডিয়াম সিলিকেট তৈরি করবে। এই সোডিয়াম সিলিকেটটাই ছিদ্রগুলো বন্ধ করে দিবে এবং মসৃণ মসৃণ করবে, এটাই বলছে, এর বেশি কিছু বলে নাই। তো এগুলো বেশি লাগবে না, ঠিক আছে। এরপর দেখো তাহলে এখান থেকে এগুলো একটু পড়বা, দাগানগুলো একটুখানি পড়বা, কিছু করার নাই, ঠিক আছে, একটুখানি পড়বা। আর এখানে সিরামিক যেহেতু তাপ কুপরিবাহী, তার জন্য এটা ফার্নাস, তো ফার্নাস তৈরিতে এবং বৈদ্যুতিক ইনসুলেটর ব্যবহৃত হয়। আর একটা জিনিস মনে রাখতে পারো, বোরন নাইট্রাইট এটাকে বলা হচ্ছে অজৈব গ্রাফাইট, মনে রাখতে পারো এটা। অজৈব গ্রাফাইট কোনটা? বিএন, বোরন নাইট্রাইট। ওকে, এবারে দেখো, এই যে দেখো আমি বলছি কি পড়াবো অনেক কঠিন কঠিন, কিন্তু পরীক্ষা আসবে সহজ। এবং পরীক্ষা কি আসছে দেখো, নিচের কোনটি সিরামিক তৈরি কাঁচামাল নয়? এটা কোনো ব্যাপার? মুলাইট। আমরা ক্যাওলিন বা কাদামাটি পড়ছি, সিলিকা পড়ছি, ফেলাসফা পড়ছি। ফেলাসফা একটা কি? ফেলাসফা কি বলো? এটা হচ্ছে একটা বিগালক বা ফ্লাস্কিং এজেন্ট। আর সিলিকা কি? রিফ্র্যাক্টরি দ্রব্য। দেখছো, খুব ইজি কোশ্চেন। এই যে দেখছো বলছি না, বিস্কুট ফায়ারিং প্রক্রিয়া কোনটি কোনটি উৎপাদনের সাথে জড়িত? আরে সিম্পল হিসাব, আমরা এরকম সিরামিক পড়ছি, সিরামিক হবে শিওর। তবে আমি বলছি যে জাস্ট ধাপগুলোর নাম লাগবে, ধাপগুলোর নাম, ঠিক আছে, যা দাগা দিছি জাস্ট তা, এর বেশি কিছু না। নিচের কোনটি চায়না ক্লের সংকেত? এই যে দেখো আমি মনে রাখার কৌশল বলে দিছিলাম, অ্যালুমিনিয়াম সিলিকেট আর হাইড্রেটের জন্য H2O, তার মানে হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট 2 হ্যাঁ, অ্যান্সার এটাই। ওকে, সিরামিকের রাসায়নিক সংযোজিত কোনটি থাকে না? যেমন অ্যালুমিনিয়াম কোনটা থাকে না, বের করে দেখবা, ইজি কোশ্চেন। ওকে, এবার চলে আসি পাল্প পেপার উৎপাদনের মূলনীতি। খুব ইজি, খুব ইজি, খুব কম পড়া আছে এখানে, ঠিক আছে, আমরা পড়ে ফেলি। ওকে, কি বলছে? পাল্প পেপার উৎপাদনের মূলনীতি। এখন আমাদেরকে এখানে মাস্ট যেটা যেটা জানতে হবে সেটা হচ্ছে কি পাল্প পেপার। দেখো খেয়াল করো, পাল্প কি, একটু কষ্ট করে রিডিং দিবা, জাস্ট একটু কষ্ট করে রিডিং দিবা। আমরা চলে আসি পাল্পে কি কি উপাদান থাকে মেইনলি, ঠিক আছে। খেয়াল করো এগুলোতে, এগুলোতে কি কি উপাদান থাকে মেইনলি? সেলুলোজ থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ আর লিগনিন। কি কি? এই যে মনে রাখবা সোহেলি দিয়ে, সোহেলি, এমনি মনে রাখতে পারো, এটা ছন্দ লাগে না। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন। কি কি? কত পার্সেন্ট মনে রাখবা? কত পার্সেন্ট? অবশ্যই অবশ্যই মনে রাখবা। কত পার্সেন্ট? অবশ্যই অবশ্যই মনে রাখবা। অবশ্যই অবশ্যই অবশ্যই। খেয়াল করো, এখানে এগুলো ভালো করে শিখতে হবে। এই যেগুলো দাগানো আছে এগুলো একদম খেয়ে ফেলতে হবে, ভালো করে খেয়ে ফেলতে হবে। সেলুলোজ ফাইবার দেখো এখানে বলছে কি, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের সরল পলিমার, এটা সবাই জানি। যেহেতু সেলুলোজ, তার মানে কি এটা কি, এটা বিটা ডি গ্লুকোজের পলিমার, এটা সবাই জানে, ঠিক আছে। এরপরে মানটা শিখবা। আর এখানে লিখছে কি, এটি পালস তৈরি আলাদা করা হয় কোনটি? সেলুলোজ ফাইবার, ভালো করে শিখতে হবে। এরপর দেখো লিগনিন, এই লাইনটা শিখবা। লিগনিন হলো প্রাকৃতিক ত্রিমাত্রিক পলিমার। তাহলে প্রাকৃতিক ত্রিমাত্রিক পলিমার কোনটা? লিগনিন, ভালো করে শিখতে হবে। এরপর চলে আসো পাল্প উৎপাদন, সিটিএমপি প্রক্রিয়া এবং লিখছে পড়বা। এখন দেখো খেয়াল করো, 3 ধরনের রাসায়নিক পদ্ধতিতে পাল্প উৎপাদন করা যায়। তাহলে কয়টি পদ্ধতিতে পাল্প উৎপাদন করা যায়? ওই কমন কোশ্চেন আসে, বারবার আসে। কি কি? সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতি, ভালো করে মনে রাখতে হবে। সালফেট পদ্ধতির অপর নাম কি? ক্রাফট পদ্ধতি। তাহলে সালফেট পদ্ধতি অথবা ক্রাফট পদ্ধতি। সালফাইড পদ্ধতি, সালফাইড পদ্ধতি, আর এটা কি সোডা পাল্প পদ্ধতি। এখন সালফাইড নাকি সালফাইড, নেভার বি কনফিউজড। সালফাইড নাকি সালফাইড, নেভার বি কনফিউজ। অ্যান্সার হবে কি সালফাইড। আমরা এর আগে একটা পড়ছিলাম, ওই যে তোমার আর্সেনিকের সালফাইড, তখন কিন্তু সালফাইড ছিল, নট সালফাইড। সো এগুলো ব্যাপারগুলো ভালো করে খেয়াল করবা, কোথায় সালফাইড কোথায় সালফাইড। তিনটা পদ্ধতির নাম অবশ্যই শিখতে হবে। এবার চলে আসি 5 নম্বরে পেপার মিলে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? দেখলা সালফেট পদ্ধতি হলো একটি ক্ষারীয় রাসায়নিক পদ্ধতি। সালফেট পদ্ধতি অপর নাম কি? সালফেট পদ্ধতি অপর নাম কি? ক্রাফট পদ্ধতি, ভালো করে দেখবা। তার মানে ক্রাফট পদ্ধতি বা সালফেট পদ্ধতি হলো একটি রাসায়নিক ক্ষারীয় পদ্ধতি, ভালো করে পড়তে হবে। কোন পদ্ধতি? ক্ষারীয় পদ্ধতি। কোনটি? সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতি। ওকে, এবার দেখো এখান থেকে শিখতে হবে কুকিং লিকার। কুকিং লিকারের সংযুক্তি মাস্ট, এই দেখো একটা দেওয়া আছে, মাস্ট 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 মাস্ট। কুকিং লিকারের সংযুক্তি এই তিনটে উপাদান মাস্ট মাস্ট মাস্ট, পার্সেন্টেজ সহ। আবার বলতেছি, পার্সেন্টেজ সহ, উপাদানের নাম সহ, মাস্ট 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 মাস্ট। সোডিয়াম সালফাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, কি কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে, ভালো করে শিখতে হবে, একদম ভালো করে। এই যে এই ভালো করে শিখতে হবে এগুলা। ব্লিচিং এজেন্ট কি ইউজ করা হয়? ক্লোরিন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ওজোন, H2O2, ভালো করে শিখতে হবে, কিছু করার নাই, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার দেখো এখন এই প্রক্রিয়া, এখানে ধাপগুলো কি কি? একটা ডাইজেস্টার,
এই যে দেখো একটা ডাইজেস্টার নিলাম, লাইক একটা ডাইজেস্টারের এই যে কাঁচামালগুলো আছে, যে তোমার বিভিন্ন কাঠ বং সং এগুলো সবগুলা ডাইজেস্টারের মধ্যে টুকরা টুকরা করে যোগ করে দিব। আমরা এটা দেখি, দেখো এই খেয়াল করো, এই যে কাঁচামাল যেমন বাঁশ কাঠ এগুলাকে টুকরা করলাম, টুকরা করার পর এই ছোট টুকরা করছি, ছোট টুকরার পর ডাইজেস্টার লাইক একটা বক্সের মতো ওর মধ্যে ঢুকাই দিলাম। এই ডাইজেস্টারের মধ্যে আমরা এই ছোট ছোট সবগুলো টুকরা এভাবে ঢুকাই দিলাম, ঠিক আছে, ডাইজেস্টারের মধ্যে দিয়ে দিলাম। এরপর ডাইজেস্টারে আমরা যে কুকিং লিগার, এই যে কুকিং লিগার, এই কুকিং লিগার এগুলো আমরা যোগ করব, এই কুকিং লিগার গুলো আমরা ডাইজেস্টারে যোগ করব। এরপর দেখো এই কুকিং লিগার যখন আমরা ডাইজেস্টারে যোগ করব, সেখান থেকে উৎপন্ন হবে সেলুলোজ এবং ব্ল্যাক লিগার। সেলুলোজ এবং ব্ল্যাক লিগার, দেখো এখানে উৎপন্ন হবে কি সেলুলোজ এবং ব্ল্যাক লিগার। এখান থেকে এই ব্ল্যাক লিগারটাকে আলাদা করে ফেলবো, যে দেখো ব্ল্যাক লিগারটাকে আলাদা করে ফেলছি, সেলুলোজটা আলাদা রয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো এখন দেখো এই ব্ল্যাক লিকারটাকে যখন আমরা বিজারণ করব, কি করব, বিজারণ করব, তখন আমরা পুনর্ব্যবহারযোগ্য কুকিং লিকার পাবো। এগুলো আমরা একটু পরে পড়তেছি, জাস্ট আমি ধাপগুলো বলতেছি। তাহলে কি বলছি, আমরা যখন কুকিং লিকার যখন ডাইজেস্টারে যোগ করব, তখন সেলুলোজ এবং ব্ল্যাক লিকার তৈরি হবে। এখান থেকে ব্ল্যাক লিকারটাকে আলাদা করে ফেলবো, সেলুলোজটাকে আলাদা করে ফেলবো। এরপর ব্ল্যাক লিকারকে যখন বিজারণ করব, তখন পুনর্ব্যবহারযোগ্য ওই কুকিং লিকার গুলো তৈরি হবে। আবার এই যে সেলুলোজটাকে যে আলাদা আলাদা করে ফেলছিলাম, এটাকে আমরা ধৌতকরণ গাঢ়ীকরণ করব। এরপর এখান থেকে বাদামি বর্ণের সেলুলোজ হবে। কোন বর্ণের? বাদামি বর্ণের সেলুলোজ হবে। ওখান থেকে পাল্পের বান্ডেল হবে। এরপর পাল্প থেকে কাগজ তৈরি করব। তো আমি এটা জাস্ট ব্রিফলি বললাম, এখন আমি একটুখানি দেখাবো এখানে কি কি করতে হবে। এখানে সবকিছু কিন্তু লাগবে না, খুব কম জিনিস লাগবে। এই খেয়াল করো, এই যে ডাইজেস্টারে কাঁচামাল যোগ করলাম, ওখানে কুকিং লিকারও যোগ করলাম, যোগ করার পর দেখো কি হয়েছে। এরপর এখানে দেখো খেয়াল করো, কুকিং লিকার যোগ করলাম, যোগ করার পরে যদি আমরা কি করছি, যে কুকিং লিকার যোগ করছি না, এখানে কি সেলুলোজ এবং ব্ল্যাক লিকার তৈরি ছিল, তাই তো। এখান থেকে সেলুলোজটাকে আলাদা করব, ব্ল্যাক লিকারটাকে আলাদা করবো। এখন কিভাবে করবো দেখো, খেয়াল করো, এই যে দেখো, এই যে তখন দেখো সেলুলোজকে যখন আলাদা করছিলাম, এই যে দেখো সেলুলোজকে যখন আলাদা করে ফেলছি, এরপরে কি হয়েছে দেখো, বাদামি বর্ণের সেলুলোজ তৈরি হয়েছে না, বাদামি বর্ণের সেলুলোজ তৈরি হয়েছে না। হ্যাঁ, এখানে এটা লিখছে যে সেলুলোজ পৃথকীকরণ। কুকিং কুকিং শেষে ছাঁকন বা ফিল্টার প্রক্রিয়ায় সেলুলোজ ফাইবার গুলো পৃথক করা হয়। এই যে দেখো, সেই যে দেখো সেলুলোজ গুলোকে পৃথক করা হয়েছে। এরপর কি হয়েছে, বাদামি বর্ণের পরিশ্রুত কে ব্ল্যাক লিকার বলে। যে দেখো যখন সেলুলোজকে পৃথক করে ফেলছে, তখন এই ব্ল্যাক লিকারটাও পৃথক হয়ে গেছে, এটাও কিন্তু পৃথক হয়ে গেছে। যখন এখান এই মিশ্রণ থেকে যখন সেলুলোজ পৃথক হয়ে গেছে, তখন ব্ল্যাক লিকারটাও পৃথক হয়ে গেছে। নামে ব্ল্যাক, নামে ব্ল্যাক মনে হচ্ছে এটা বর্ণ কালো হবে, নাম শুনে মনে হচ্ছে এই লিকারটার বর্ণ কালো হবে, কিন্তু এই লিকারটার বর্ণ কালো না, এই লিকারটার বর্ণ কিরকম, বাদামি। মাস্ট 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 মনে রাখতে হবে, বাদামি বর্ণের ব্ল্যাক লিকার, বাদামি বর্ণের ব্ল্যাক লিকার, ঠিক আছে। এখন এই ব্ল্যাক লিকারের মধ্যে কি কি থাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, জৈব জৈব যৌগ এবং লিগনিন, এবং লিগনিন ভালো করে মনে রাখতে হবে, ভালো করে এক্সট্রা দিয়ে মনে রাখতে হবে। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, জৈব যৌগ, লিগনিন, ব্ল্যাক লিকারের মধ্যে এগুলো থাকে। এরপর দেখো আবার ওই যে বলছিলাম না, এই ব্ল্যাক লিকারটাকে যখন বিজারণ করব, তখন ওই যে পুনর্ব্যবহারযোগ্য কুকিং লিকার গুলো তৈরি হয়ে যাবে। দেখো খেয়াল করো, যখন এটাকে বিজারণ করবো, তখন পুনর্ব্যবহারযোগ্য কুকিং লিকার তৈরি হবে। সেম দেখো ব্ল্যাক লিকারকে বিজারণ করলে কি হচ্ছে, সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে, সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে, যে দেখো এই দেখছো কুকিং লিকার তৈরি হচ্ছে। ওকে, এটা লিখছি জাস্ট এখান থেকে। এরপর দেখো এরপর কি হচ্ছে, দেখো এই যে এখন আমরা কুকিং লিকার পেয়ে গেলাম। এরপর দেখো এই যে সেলুলোজকে যে আলাদা করছিলাম, এই সেলুলোজ গুলো কিন্তু কে রয়ে গেছে। এই সেলুলোজ গুলো কি করবো, এই সেলুলোজ গুলোকে যে দেখো ধৌতকরণ গাঢ়ীকরণ করছে। এরপর কি হয়েছে, গাঢ় বাদামি বর্ণের, বাদামি বর্ণের সেলুলোজ তৈরি হয়েছে। তাহলে কি, তাহলে কি ব্ল্যাক লিকারের বর্ণ কিরকম, বাদামি, আবার সেলুলোজের বর্ণ কিরকম, এখানে গাঢ় বাদামি, এগুলা। এরপর কি করব, এরপর এখানে যে এরপর এখানে তোমার কিছু বিরঞ্জক পদার্থ যোগ করবো। কি কি বিরঞ্জক, ক্লোরিন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ওজন, হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করব। কিন্তু ক্লোরিন বর্জন করব, ক্লোরিন যোগ করব না, ক্লোরিন বর্জন করা হচ্ছে, ঠিক আছে। এরপর এখান থেকে একটা বান্ডেল, পাল্পের বান্ডেল তৈরি হবে। এখানে এটা লিখছি। তাহলে আমরা এখান থেকে ব্রিফলি যদি বলি আমরা কি কি শিখবো এখান থেকে, এটা প্রক্রিয়াটা বুঝে দিলাম, যেহেতু তোমরা পড়ো নাই, কিন্তু এখান থেকে লাগবে না। খেয়াল করো, এখান থেকে এই পেজটা এই যা যা জায়গা দিচ্ছি এগুলো সব শিখবো। এখান থেকে এতটুকু শিখবো, এতটুকু শিখবো। আর এখান থেকে জাস্ট দাগানো গুলা, বাদামি বর্ণের ব্ল্যাক লিকার, এই কি কি উপাদান থাকে, জাস্ট এগুলা, ঠিক আছে, জাস্ট এগুলা। ওকে, এরপর এখান থেকে গার্বানো সেলুলোজ, এখান থেকে কোনটা ইউজ করতেছি, কোনটা বর্জন করতেছি, জাস্ট এগুলো, আর কিছু না। তাহলে এখন আমাদের কিন্তু পাল্পের বান্ডেল তৈরি হয়ে গেছে। এরপর আমরা পাল্প থেকে কাগজ উৎপাদন করব। কি করব, এই যে পাল্প থেকে কাগজ তৈরি, আমরা প্রথমে পাল্প তৈরি করছি, এখন আমরা পাল্প থেকে কাগজ তৈরি করব। এখন পাল্প থেকে কাগজ তৈরি করার ধাপ তিনটা। কি কি, বিটিং, রিফাইনিং, কাগজের শীট তৈরি। কি কি, বিটিং,
রিফাইনিং, কাগজের শীট তৈরি। তো ভাই এখান থেকে এত কিছু বোঝানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই, এখান থেকে জাস্ট নামগুলো মনে রাখবো আর দাগানগুলো মনে রাখবো। তোকে আমি তাও একবার বলি, খেয়াল করি। বিটিং, বিটিং এর মধ্যে দেখো খেয়াল করো, বিটিং আমরা যখন এই যে কাগজে যে আমরা যে পাল্প পাইছিলাম, এখানে আমাদের পাল্প তৈরি হয়েছিল, যেখানে আমাদের পাল্প তৈরি হয়েছিল, তাই না? হ্যাঁ, পাল্পের বান্ডেল তৈরি হয়েছিল। এই পাল্পের বান্ডেল বিটিং যে মেশিনের মধ্যে করবো এটাকে বলা হচ্ছে কি, হল্যান্ডার বা পাল্প বিটার। কি বলা হচ্ছে? পাল্প বিটার বা হল্যান্ডার। আবার বলি, কি বলা হচ্ছে? পাল্প বিটার বা হল্যান্ডার। কি? পাল্প বিটার বা হল্যান্ডার। তাহলে বিটিং প্রক্রিয়া করা হয় পাল্প বিটার বা হল্যান্ডার। এই যে হ্যাঁ, খেয়াল করো, এই যে পাল্প বিটারে পাল্পের মিশ্রণ যোগ করে দিলাম, এরপর এখানে কিছু পানি দিলাম, কিছু সাইজিং এজেন্ট দিলাম, এরপর এখানে গাড়িকরণ দ্রুতকরণ করে এরপর রিফাইনিং করব, এরপর কাগজের শীট তৈরি হবে। তো এত কিছু লাগবে না, জাস্ট আমাদের ধাপগুলোর নাম জানতে হবে আর কোনটা কোন মেশিনে করতেছি। খেয়াল করি, বিটিং, বিটিং করতেছি কোন মেশিনে? পাল্প বিটারে বা হল্যান্ডারে। এখন এখানে কিছু সাইজিং এজেন্ট যোগ করব, ঠিক আছে? এই নামগুলো জানতে হবে, সাইজিং এজেন্ট গুলোর নাম কি কি, সাইজিং এজেন্ট গুলোর নাম কি সেটা জানতে হবে। কি কি সাইজিং এজেন্ট? রেজিন এবং ফিটকিরি, রেজিন এবং ফিটকিরি। খেয়াল করি তাহলে বিটিং প্রক্রিয়ায় কোনটি সাইজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়? অ্যান্সার কি হবে? রেজিন এবং ফিটকিরি, রেজিন এবং ফিটকিরি। এবং মনে রাখতে হবে চোষ কাগজ তৈরিতে কিন্তু সাইজিং এজেন্ট ব্যবহৃত হয় না। তাহলে কোনটি তৈরিতে সাইজিং এজেন্ট ব্যবহৃত হয় না? কি বলছি? কোনটি তৈরিতে সাইজিং এজেন্ট ব্যবহৃত হয় না? অ্যান্সার কি হবে? চোষ কাগজ। মনে থাকবে, অ্যান্সার কি হবে? চোষ কাগজ। ওকে, এরপর দেখি রিফাইনিং, 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 রিফাইনিং কোন মেশিনে করা হয়? জর্ডান ইঞ্জিন, জর্ডান ইঞ্জিন, জর্ডান ইঞ্জিনে রিফাইনিং করা হয়। ওকে, এরপর এখানে দেখো কি কি একটু ফোরবা ট্যালকের সংকেতটা ফোরবা বিরঞ্জক ট্রিফিক ইউজ করা হয়, হাইপোক্লোরাইড এটা যোগ করা হয়, ঠিক আছে? এরপর দেখো কাগজের শীট তৈরি কোন মেশিনে করা হয়? ফোরজিনিয়ার মেশিনে করা হয়, ঠিক আছে? এরপর এটা জাস্ট, ঠিক আছে? তাহলে এখানে কি কি পড়তে হবে, কোনটা কোন মেশিনে করা হচ্ছে, সাইজিং এজেন্ট গুলোর নাম কি কি, চৌষ কাগজ তৈরি সাইজিং এর ব্যবহৃত হয় না, আর কি বিরঞ্জক ট্রিফিক কোনটা ব্যবহার করা হচ্ছে, আর এটা কোন মেশিনে করা হচ্ছে, এগুলাই তো, আর কিছু না। ঠিক আছে, তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করে ফেলি। নিচের কোনটি কাগজের উপাদান নয়? এগুলো কোনো কোশ্চেন ভাই? এত কিছু পড়লাম, এত সহজ সহজ কোশ্চেন আসলে ভালো লাগে? হ্যাঁ, এটা আর কি, এটা বলতেছিলাম যে কোশ্চেন আসবে সহজ, কিন্তু আমরা পড়বো অনেক বেশি, তাই তো? তাহলে এরপরে ভিডিওতে আমি সিমেন্ট এবং কি ওই যে তোমার ট্যানিং পড়াবো, ঠিক আছে? তাহলে এতটুকুই। ওকে, আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে জানাবা।